আচ্ছা, আজকে তোদের বংশগতিটা করাবো। আগে তোদের বোধহয় আমি জনন পর্যন্ত করিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে বংশগতি। এখন বংশগতির যা কতগুলো ভাগ আছে, যেমন ধর প্রথমে তোরা বংশগতি কাকে বলে এবং তার মধ্যে তোর প্রকরণ, তারপরে মিউটেশন কি, হ্যাঁ, তারপরে একসংখ্য জনন বলতে আমরা কি বুঝি, দ্বিসংখ্য জনন বলতে কি বুঝি, এই ব্যাপারগুলো করার পরে কিছু ব্যতিক্রম সেই ব্যাপারটা, আর তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বংশগতি সম্পর্কিত কিছু রোগ। হ্যাঁ, তাই এই যে বিভিন্ন ভাগগুলো আছে একদিন তো হবে না, আমি তোদের ওই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এইভাবে কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে তোদের স্টার্ট হচ্ছে যেটা ইউনিট 1, সেটা দেখ যে এই বংশগতি সম্পর্কে আমাদের যে ধারণাটা প্রথম দিয়েছিলেন বা যার নাম আমাদের প্রথম করতে হবে, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি বংশগতির সূত্র দেন এবং তার একসংখ্য জনন পরীক্ষার মাধ্যমে আমরা পৃথক ভবন সূত্র পাই, আর দ্বিসংখ্য জনন পরীক্ষার মাধ্যমে আমরা স্বাধীন সঞ্চরণ সূত্র পাই। এখন দেখ, তোরা প্রথমে যেটা বলা উচিত ছিল সেটা এখন বলছি। তোরা বইয়ের 73 পেজটা বার করে একদম আমি মানে পড়ালে তোরা যেভাবে বইটা খুলে সামনে বসতি, একদম সেভাবে বইটা খুলে সামনে বস। 2 মিনিটস টাইম দিচ্ছি, বইটা খুলে নে। বইটা খুলে 73 পেজ বার করে একটা লাল কালির পেন নে। লাল কালির পেন বা যদি না থাকে তুই নীল কালি নিয়ে তুই বস। আচ্ছা, এবারে 73 পেজে দেখ, সেকেন্ড প্যারাটা তোকে আন্ডারলাইন করতে হবে। আমি কিন্তু প্রথমেই বলছি, লাইফ সায়েন্স বা যে কোনো সায়েন্সে কোনো জায়গাটাই বাদ দেওয়া যাবে না, সমস্তটাই আমাকে পড়তে হবে। কিন্তু তবুও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো তোদের একটু আন্ডারলাইন করতে বলবো। সেটা হচ্ছে সেকেন্ড প্যারাটা। দেখ, যেখানে বলছে বংশগতির এই ভাবনা আদিমকাল থেকে মানুষকে ভাবিয়েছে, সেই ভাবনার সত্য উদ্ঘাটিত হলো অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কৃত বংশগতি সূত্রের মাধ্যমে। এবং তিনি মটর গাছ নিয়ে প্রথম পরীক্ষা করলেন, সেটা হচ্ছে একসংখ্য জনন পরীক্ষা। পরে আমরা এই একসংখ্য জনন পরীক্ষাটা গিনিপিগের উপর করেছি। দ্বিসংখ্য জনন পরীক্ষা করলেন, সেটাও মটর গাছের উপর বেস করে, এবং সেকেন্ড টাইম গিনিপিগের উপর। তাহলে এই একসংখ্য জনন পরীক্ষা থেকে আমরা পাচ্ছি পৃথক ভবন সূত্র, আর দ্বিসংখ্য জনন পরীক্ষা থেকে পাচ্ছি স্বাধীন সঞ্চরণ সূত্র। সেকেন্ড প্যারাটা টোটালি আন্ডারলাইন করে নে বা ফার্স্ট ব্র্যাকেট করে নে, এটা পড়তে হবে। নেক্সট দেখ, জনন কাকে বলে? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকে বংশগতি বলে। বংশগতি হচ্ছে যে অপত্য, যে পেরেন্ট মানে ফাদার মাদার, সেখান থেকে যে ডটার হচ্ছে মানে সন্তান সন্ততি, হ্যাঁ, সেইটা যে প্রক্রিয়াতে হচ্ছে তার নামটা হচ্ছে বংশগতি। তাহলে বংশগতি কাকে বলে? ওই এক লাইনের উত্তর বইতে আছে গাঢ় করে লেখা, সেটা জননের থেকে বংশগতি বলে, ওটা ব্র্যাকেট করবি লাল কালিতে। আচ্ছা, এইবার দেখ, আমরা দুটো জিনিস পড়ব। একটা হচ্ছে প্রকরণ কাকে বলে, আর একটা হচ্ছে মিউটেশন কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট, চলে যা 75 পেজ। 75 পেজে দেখ, লাল কালিতে লেখা প্রকরণ, তারপর 2 লাইন লেখা, তারপর মিউটেশন, তারপর 2 লাইন লেখা। এবার দেখ মিউটেশন কাকে বলে। মিউটেশন হচ্ছে, দেখবি মনে কর একই পিতামাতা, তাদের সন্তান সন্ততি আছে, মনে কর 2 ভাই বা 2 বোন, অথবা 1 ভাই 1 বোন, তাদের মধ্যে কিছু আছে মিল, মানে তুই বুঝতে পারবি যে ওরা একই বাবা মার সন্তান, কিন্তু তবুও এমন কিছু অমিল থাকবে যাদের যেটা দিয়ে মানে যে বৈশিষ্ট্য দিয়ে তুই ওদেরকে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করতে পারবি, সেটাকে আমরা বলছি মিউটেশন। এবার তুই বইটা একটু পড়, তাহলে বুঝবি। বই দেখ 73 পেজে লাস্ট প্যারাটা আমি পড়ছি, তোরা দেখ। পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিতে সঞ্চালিত হওয়া একটি শাশ্বত ঘটনা। একই পরিবারের সদস্যদের মধ্যে চেহারার, যেমন ধর উচ্চতা, চোখের মণি, রং, চুলের রং, এগুলোর অনেক মিল পাওয়া যায়। কিন্তু দেখা গেছে যৌন জননে উৎপন্ন অপত্যরা জিনগত গঠনে পিতামাতার সাথে সাদৃশ্যযুক্ত হলেও অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে কিছুটা হলেও বিভেদ আসে। এই ব্যাপারটাই বলতে চাইছিলাম, কিছুটা হলো পার্থক্য। মনে কর তোরা কোনো বিয়ে বাড়িতে গেছিস, তো দাদা গেছে, তুই গেছিস, বল বাহ, তোমরা তো বোঝা যাচ্ছে তোমরা ভাই বোন, ওই মিলটুকু কিন্তু আছে, বোঝা যাবে, কিন্তু তবুও একটা পার্থক্য আছে। সেই যে বিভেদটা কেন হয়? সেটা হয় জিনের পুনঃসংযুক্তির জন্য। যখন মিওসিস প্রক্রিয়া হয়, তোদের যখন কোষ বিভাজন যে বুঝিয়েছিলাম, তখন দেখেছিস যে
আমাদের যে জনন প্রক্রিয়াটা, যার মাধ্যমে বংশগতি হচ্ছে, হ্যাঁ, সেই জনন প্রক্রিয়াটা তখন কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়? কোষ বিভাজনের 3টে পদ্ধতি। একটা হচ্ছে মাইটোসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তখন আমাদের মিওসিস পদ্ধতিতে হয়। এই মিওসিস পদ্ধতিতে জিনের পুনঃসংযুক্তি 73 পেজে একদম লাস্ট লাইন দেখ, গাঢ় করে লেখা, তোরা আন্ডারলাইন কর, দেখ গাঢ় করে লেখা, জিনের পুনঃসংযুক্তি পেয়েছিস তো? লাল কালি দিয়ে আন্ডারলাইন কর। ওটা তোদের বলতেই হবে যদি তুই এই কি বলে এই মিউটেশনটাকে বলিস। মিউটেশনটা কি? এই জিনের পুনঃসংযুক্তির জন্য তো কি হচ্ছে, মিউটেশন হচ্ছে, বা বাংলাতে যাকে বলছি পরিব্যক্তি। এই মিউটেশন পরিব্যক্তি যদি বলে, তুই এটুকু বলার পরে ডেফিনেশন দে। অথবা মনে কর তুই আগে ডেফিনেশন দিলি, তারপরে ব্যাপারটা বোঝালি। ডেফিনেশনের জন্য 75 পেজে আয়, দেখ জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে, যে পরিবর্তনটা হচ্ছে জিনগত পরিবর্তন, তখন নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। আচ্ছা, এরপরে যেটা করবি সেটা হচ্ছে প্রকরণ কাকে বলে। প্রকরণ কাকে বলে? মিউটেশনের ঠিক ওপরে দেয়, জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলে ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণটা বোঝার জন্য 74 পেজে আয়। 74 পেজে দেখ, কোন জায়গাটা বলবো, তোর সেকেন্ড প্যারাটা একটা ছবি আছে বইতে, কতগুলো ছবি, ঠিক তার ওপরের প্যারাটা দেখ। বংশগত পদার্থ, ক্রোমোজোম বা জিনের পরিবর্তনের ফলে ঘটে পরিব্যক্তি, আর পরিব্যক্তির জন্য আসে বিভেদ, আর বিভেদ থেকে বৈশিষ্ট্যের স্থায়ী অবস্থানকে বলে প্রকরণ। তাহলে বিভেদ বা প্রকরণ সৃষ্টি হয় ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তনের জন্য এবং জিনোমগত কারণে। আচ্ছা, এইবারে দেখ প্রকরণের জন্য মানুষের মধ্যে এই জায়গাটাকে তোরা আন্ডারলাইন করে সাইডে একটা স্টার দিবি, কারণ এখান থেকে প্রচণ্ডভাবে ভীষণভাবে শর্ট কোশ্চেন, যেটা তোদের এমসিকিউ অথবা ওয়ান ওয়ার্ড অ্যান্সার অথবা শূন্যস্থান পূরণে দেবে। প্রকরণের জন্য মানুষের মধ্যে অনেক অস্বাভাবিকতার জন্ম হয়। যেমন দেখ, কানের মুক্ত লতি, সংযুক্ত লতি। কারো লতি খেয়াল করে দেখবি মানে মুখমণ্ডলের চামড়ার সাথে লতিটা জোড়া, কারো দেখবি ওখানটা জোড়া নেই, হ্যাঁ, মানে একটা ফাঁক আছে। জিভের রোলিং বা স্বাভাবিক জিভ, দেখ আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে রোলিং জিভ। আর দেখ কেউ কেউ দেখবি, তুই রোল করতে বলবি, তোরা চেষ্টা কর রোল করতে, কেউ কেউ দেখবি রোল করতে পারছে না, আর কেউ কেউ দেখবি পারছে। যারা রোল করতে পারছে এইটা হচ্ছে রোলিং জিভ, আর যে পারবে না তাদের হচ্ছে স্বাভাবিক জিভ। হ্যাঁ, কানের সংযুক্ত লতি, রোলিং জিভ একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই ব্যাপারগুলো সমস্ত কিন্তু প্রকরণের জন্য, মানে প্রকরণের জন্য এটা হয়, জিনের মধ্যে গঠনের পরিবর্তন বা অস্বাভাবিকতার কারণে হয়। আচ্ছা, এত অবধির পর যেটা আসছে তার আগে বলে দিই, আমি কিন্তু তোদের শর্ট শর্ট ইউনিট পাঠাবো, একবারে পুরোটা হবে না, হ্যাঁ, তাহলে বিভিন্ন রকম অসুবিধা হয়, তাই অল্প অল্প করে পাঠাবো। এরপরে চলে আয় 74 পেজের লাস্টে, বংশগতি কী? যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জননেত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। আগের পৃষ্ঠায় যে বংশগতি কাকে বলে পেলি, ওটা থেকে এটা বেটার। মানে তোকে যদি বলে কাকে বলে, তুই এইটা লিখবি, আগেরটা লিখবি না। কিন্তু আগেরটা কেন করবি? অনেক সময় হয় কি, ওই লাইনটা ধরে সত্য মিথ্যা দিল বা শূন্যস্থান পূরণ দিল, তাই জন্য ফার্স্ট পেজেরটা পড়বি। আর তোকে যদি বলে কাকে বলে বা সংজ্ঞা দাও, তাহলে এই বংশগতি যেটা 74 পেজে আছে সেটা করবি। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এক সংকর জনন মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, যেটা মেন্ডেল করেছিলেন, এক সংকর জনন পরীক্ষা। আচ্ছা অমিত, শোন একটা কথা বলছি, যে রেকর্ডিং হচ্ছে, কিছু হবে না, হোক, তুই শোন, নর্মাল আমি বলছি, একদম কোনো ব্যাপার না। আমার এক সংকর জননটা বোঝাতে 10 মিনিট লাগবে, তাহলে কি আমি এটার সাথে করব? অসুবিধা হবে না তো? দেখ লিঙ্ক, অসুবিধা হবে না তো? আচ্ছা, এবার দেখ তোরা কি করবি। মেন্ডেল এক সংকর জনন নিয়ে পরীক্ষা করেছিলেন। সেই এক সংকর জননে উনি মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, কারণ মটর গাছের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেটা তার পরীক্ষার পক্ষে অনেক সুবিধাজনক ছিল। তোরা বার কর 78 পেজ। 78 পেজে দেখ তিনি
মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। মানে 7বার। একবার কি করেছেন, বীজের আকার নিয়ে করেছেন। 78 পেজে লাস্টের দিকে চলে যা, দেখ বীজের একটা টেবিল আছে। হ্যাঁ, বীজের আকার গোলাকার, কুঞ্চিত। গোলাকার বীজ নিলেন, কুঞ্চিত বীজ নিলেন। তারপর তাদের মধ্যে উনি ক্রস করলেন। ক্রস মিন যাকে ভালো বাংলায় বলে শঙ্করায়ন, অর্থাৎ মিলন। এই দুটোর মিলনের ফলে নতুন উদ্ভিদের জন্ম হবে। এই ব্যাপারটা। তারপরে বীজের বর্ণ হলুদ সবুজ নিয়ে করলেন। হ্যাঁ, এইভাবে করতে করতে একদম লাস্টে দেখ কাণ্ডের দৈর্ঘ্য, দীর্ঘ আর খর্ব নিয়ে উনি করেছিলেন। এখন এই পুরো সেটটা তোকে মুখস্থ করতে হবে। কোনো কোনো বছর দেখা যায় যে উনি কি কি নিয়ে পরীক্ষা করেছিলেন সেটাও কিন্তু পরীক্ষাতে আসে। এখন আমরা এক সংখ্যক জননটা দেখাবো, দেখ তোরা। এক সংকট জননে তোর পেজ যেতে হবে, দাঁড়া, তোরা 80 পৃষ্ঠায় চলে যা। 80 পৃষ্ঠায় যায় এক সংকট জনন। এক সংকট জননে উনি কি করলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলেন। বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটার সাথে ক্রস করলেন বিশুদ্ধ বেটে বা খড়বাকার মটর গাছ। বিশুদ্ধ, আমি খড়বাকার লিখলাম, তোদের বইতে বেটে আছে, যা খুশি লিখিস। খড়বাকার, বিশুদ্ধ খড়বাকার মটর গাছ। এখন দেখ উনি যে কি নিয়ে পরীক্ষাটা করলেন, এটা এই যে এই পরীক্ষাটা করলেন, এটা করলেন তোর কাণ্ডের দৈর্ঘ্য। হ্যাঁ, কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে পরীক্ষা করলেন। এখানে প্রকট গুণ বলে একটা জিনিস আছে। প্রকট গুণ, প্রকট গুণ হচ্ছে ক্যাপিটাল টি, আর প্রচ্ছন্ন গুণ হচ্ছে স্মল টি। প্রকট গুণ হচ্ছে যেই গুণটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট গুণ, আর যে গুণটা সুপ্ত অবস্থাতে থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। আমি এইটা বোঝানোর পরে তোদের এই দুটো নিয়ে আরো স্পেশালি আলোচনা করে দেব। এখন দেখ প্রকট গুণ বিশুদ্ধ লম্বা মটর গাছ, তাহলে মটর গাছের এই যে ক্যাপিটাল টি, এটা হচ্ছে লম্বা, লম্বার জন্য আমি এইটা দিয়েছি। আর বেটে মটর গাছের জন্য হচ্ছে এই প্রচ্ছন্ন গুণটা হচ্ছে বেটে। এখানে বিশুদ্ধ মানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। দেখ এর মধ্যে এটা বিশুদ্ধ কেন বলছে, যার মধ্যে শুধু লম্বা গুণটাই রয়েছে, বেটে গুণটা নেই। তার মধ্যে এখানে মনে কর কোনো মানে জল নেই আর কি, ব্যাপারটা একদম পিওর। তাই জন্য এটা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ খড়বাকার বা বিশুদ্ধ বেটে কি হবে, স্মল টি, স্মল টি। এর মধ্যে লম্বা গুণটা একেবারেই নেই, শুধুমাত্র বেটে গুণ আছে। আচ্ছা, এইবারে এইটা কে বলছে পেরেন্ট, মানে এইটা হচ্ছে পি। পি মানে হচ্ছে পেরেন্ট বডি, মানে জননেত্রী। এটা হচ্ছে জননেত্রী জনু, মানে পি জনু, মানে পেরেন্ট জনু, যেখান থেকে অপত্যের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এইবারে আমি এখান থেকে গ্যামেট সৃষ্টি করছি। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এটা হচ্ছে গ্যামেট। এখান থেকে আসছে দেখ স্মল টি, স্মল টি। এটা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এই দুটো গ্যামেট হলো, স্মল টি, স্মল টি, দুটো গ্যামেট হলো। এইবারে এইটার সাথে এইটা মেলাবি, আবার এইটার সাথে এইটা মেলাবি। দেখ আমি মেলাচ্ছি, এইটার সাথে এইটা ক্যাপিটাল টি, স্মল টি, আবার এটার সাথে এটা মেলা, কি হলো, ক্যাপিটাল টি, স্মল টি। আবার এইটার সাথে এটা মেলা, ক্যাপিটাল টি, স্মল টি। আবার এটার সাথে এটা মেলা, ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এইটাকে বলছে F1 জনু, মানে প্রথম অপত্য বংশ। এটা F1 জনু। তোদের বইতে কি হয়ে দেখি, হ্যাঁ এভাবেই আছে।
প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু। এখন দেখ এরা দেখতে কিরকম হবে। এইটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি ভালো করে বুঝে নে, জায়গাটা ক্লিয়ার করে একদম। এই ক্যাপিটাল টি হচ্ছে প্রকট গুণ, এই স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন গুণ। তাহলে প্রকট গুণটা মানে যে গুণটা বাইরে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট গুণ। ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা, তাহলে এই গাছটা দেখতে হবে লম্বা, মানে বাইরে তুই দেখবি যে গাছটা লম্বা। এই যে বাইরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলে ফিনোটাইপ বৈশিষ্ট্য। বাইরে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে তার নাম হচ্ছে, সায়েন্টিফিক নেম হচ্ছে ফিনোটাইপ। তাহলে এই গাছটা হবে লম্বা গাছ, কিন্তু এটাকে আমরা বলবো শঙ্কর লম্বা। কেন বলবো শঙ্কর লম্বা, কেন বলবো? দেখ, শঙ্কর কথাটার অর্থ হচ্ছে মিশ্রিত। এটা যদিও বাইরে দেখতে লম্বা, কিন্তু এর মধ্যে এই যে তোর এই স্মল টি মানে বেটে গুণটা প্রচ্ছন্ন রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু এটা প্রকাশ পায়নি। তাই জন্য এর নামটা হচ্ছে শঙ্কর, মানে মিশ্রিত গুণ রয়েছে, তাই এটা শঙ্কর লম্বা। এর প্রত্যেকটা হচ্ছে শঙ্কর লম্বা। তুই একটা বা একটা গায়ে লিখে দিলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে শঙ্কর লম্বা। এইবারে এখানে আমরা বলতে পারি এটা তাহলে, আচ্ছা এখানে বিশুদ্ধ মটর গাছ, এখানে শঙ্করায়ণ। এইবারে এইটা আবার গ্যামেট সৃষ্টি হবে। আচ্ছা অমিত নিচে করলে হবে নাকি এটা মুছে করবো? হবে হবে হবে। আচ্ছা দেখ, এইটা থেকে আবার গ্যামেট কর, ক্যাপিটাল টি স্মল টি। এইটা থেকে গ্যামেট করছি, এই একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর দুটোর মধ্যে হবে এই একটা হচ্ছে ক্যাপিটাল টি একটা স্মল টি। এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বপরাগ যোগ। এটাকে এই দুটো দুটো মানে দুটো গাছ নিয়েছিস মনে কর, এখান থেকে দুটো গাছ নিয়েছিস, তাদের মধ্যে স্বপরাযোগ করে মিলন হচ্ছে, গ্যামেট সৃষ্টি হলো। গ্যামেট সৃষ্টি হওয়ার পর আগের মতো কর, এইটার থেকে এইটা, এইটার সাথে এইটা, তাহলে এইটার সাথে এইটা হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আমার ওপরে বোঝালেই সুবিধা হতো, নাহলে আমার অসুবিধা হবে। এইটার সাথে এইটা, দেখ ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সাথে এইটা ক্যাপিটাল আগেলে ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সাথে এটা স্মল টি স্মল টি। এবার দেখ, দাঁড়া বসে নি, দেখ এই যে গাছটা হয়েছে, এই গাছটার ক্যাপিটাল টি মানে দুটোই হচ্ছে লম্বা গুণ। হ্যাঁ, তার মানে এই গাছটার মধ্যে লম্বা গুণটা প্রকাশ পাবে, এটা দেখতে বাইরে কি হবে লম্বা হবে, এবং এটা কোনো স্মল টি ব্যাপারই নেই, তাহলে এটা বিশুদ্ধ পিওর একদম। তাই জন্য এটা লিখবো আমরা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা। এইটা এটা ঠিক এইটার মতো, তাহলে এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা। এরকম করে সেকেন্ড ব্র্যাকেট করে এরকম করে শঙ্কর লম্বা। এটা হচ্ছে বেটে গুণ রয়েছে, তাহলে এটা বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। কেন কি এটা বিশুদ্ধ বেটে হচ্ছে, এর মধ্যে কোনো লম্বা গুণ নেই, শুধুমাত্র বেটে গুণ রয়েছে, তাই বিশুদ্ধ বেটে। এখন এটা তাহলে এই টোটাল যদি তুই 100% ধরিস, তাহলে এইটা হবে 25%, এইটা হলো 25%, আর এই শঙ্কর লম্বা হচ্ছে 50%। এখন দেখ এইটাকে বলছে F2 জনু, এইটা দ্বিতীয় অপত্য জনু, এটা হচ্ছে F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। এখন আমরা এর ফিনোটাইপ আর জিনোটাইপ বের করব। তার আগে একটু চেকার বোর্ডটা করে নিতে হবে। মুছবো কি দিয়ে, মোছার তো কিছু থাকবে।
এই ব্যাপারটাই আমরা যখন দেখাবো তখন চেকার বোর্ডের সাহায্যে আমাদের দেখাতে হবে। বললেও দেখাবি, না বললেও চেকার বোর্ডের সাহায্যে দেখাবি, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্ন দেয় যে শুধুমাত্র চেকার বোর্ডের সাহায্যে দেখাতে, মানে F1 জন্য অবধি এমনি দেখিয়ে সেকেন্ডটার জন্য চেকার বোর্ড। দেখ চেকার বোর্ডটা কি করে করতে হয়। গ্যামেট গুলো লেখো, ক্যাপিটাল টি, আমি এটা চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, এখানে দিয়ে এটা লেখ 3 গ্যামেট, আর এটা হচ্ছে পুং গ্যামেট। আচ্ছা, স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের একটা চিহ্ন আছে, চিহ্নটা হচ্ছে এইটা লিখে নিচে একটা এরকম দিলে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, আর এইভাবে লিখে তুই যদি অ্যারো চিহ্নটা এইভাবে দিয়ে দিস তাহলে এটা হচ্ছে পুং গ্যামেট। এবার মেলা, এইটার সাথে এইটা টি টি, এইটার সাথে এইটা টি টি, এটার সাথে এইটা টি টি, এটার সাথে এইটা টি টি। দেখ একদম এখানে 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 যেটা পেয়েছি সেটা এই চারটে পেয়ে গেলি। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, এটা হচ্ছে শঙ্কর লম্বা, আর এটা হচ্ছে শঙ্কর লম্বা। আচ্ছা, এবার আমরা ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাতটা বের করব। আচ্ছা, আমরা প্রথমটা তো মুছে দিলাম, তো দেখে নে যে F2 জনুর ফিনোটাইপ অনুপাত। আচ্ছা, এখান থেকে দেখ F2 জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। এটা 3 ভাগ হচ্ছে লম্বা, কি করে হলো দেখ, লম্বা লম্বা লম্বা, তাহলে লম্বা হচ্ছে 3 আর বেটে হচ্ছে একটা, তাহলে লম্বা 3 আর বেটে 1, তাই হচ্ছে 3:1। আর ফিনোটাইপ মানে হচ্ছে বাইরের বৈশিষ্ট্য, বাইরেটা দেখতে কেমন হয়। এবার হচ্ছে জিনোটাইপ অনুপাত। আচ্ছা, এখানে তুই লিখে দিতে পারিস এভাবে থার্ড ব্র্যাকেটে টি টি টি, এইটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই সরি বিশুদ্ধ লম্বা না, অনলি লম্বা লিখ, কারণ বিশুদ্ধ আর শঙ্কর এখানে মিশে রয়েছে, ফিনোটাইপ তো, তাই এটা হচ্ছে লম্বা। আর স্মল টি এটার জন্য পেয়েছি আমরা বেটে, বুঝলি? তাহলে একটা দুটো তিনটে 3 আর এই হচ্ছে 1 দিয়ে এটা হলো ফিনোটাইপ অনুপাত। এবার হচ্ছে জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। সেটা কিরকম ভাবে হবে? জিনগত বৈশিষ্ট্য হচ্ছে 1:2:1। এটা কিভাবে হচ্ছে দেখ, 1:2:1 এটা জিনোটাইপ অনুপাত। প্রথমত আমি বলবো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা কত আছে, অ্যারো চিহ্ন দিয়ে, বিশুদ্ধ লম্বা একটা টি টি, মানে এটা হচ্ছে 1, যেমন এখানটা তুই এখানে 3 লিখে দিতে পারিস, 3 লিখে লম্বা, আর টি হচ্ছে 1, এটা একটা ছিল বলে 1, আর এখানে বিশুদ্ধ লম্বা কটা, এই দেখ একটা। শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টিটাকে বলছি শঙ্কর লম্বা। এটা কটা আছে, একটা দুটো, দুটো এরকম দিয়ে দিলি, এটা হচ্ছে দুটো।
আর বিশুদ্ধ বেটে একটা আছে, তাই জন্য 1:2:1। এখন এটার একটা ছক করা যায়। দেখ সেই ছকটা তোদের বইয়ে পেজ 81 পাবি। ছকটা দেখ, ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ, তারপরে ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, লম্বা, ক্যাপিটাল টি হচ্ছে 3টে, ক্যাপিটাল টি স্মল টি মিলে হলো 3টে। আর বেটে হচ্ছে স্মল টি হলো একটা। এর ফিনোটাইপ হচ্ছে 3টে, এটা একটা, আর এটা 1:2:1, 1:1। এটা আছে 2টো, এটা আছে একটা, এটা আছে 1। আচ্ছা, এইটা তোদের বইতে এভাবে আছে, কিন্তু তোরা আমার মতে এই এই লেখাটা তোদের লেখাই হচ্ছে বেটার। পরীক্ষাতে এত অবধি লিখে এরকম এত ছক করার দরকার নেই, এইটা করে দিবি। এখানে তোদের মেন্ডেলের এক সংখ্যক জনন শেষ। এবার এক সংখ্যক জননের উপর নেক্সট কিছু কিছু আছে বলার, সেটা হচ্ছে পৃথক ভবন সূত্র, আর কতগুলো কাকে বলে, এক সংকর জনন কাকে বলে, সংকরায়ন কাকে বলে, আমি এটা নেক্সট ইউনিটে করাচ্ছি। এটা তোর ইউনিট 1টা এন্ড হলো।